করলে, তাহলে দ্বিগুণ করলে আমি কি পাবো R2, R2 ইকুয়ালস টু আমি কি পাচ্ছি দেখ এদিকে k ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু 2 ইন্টু b টু দি পাওয়ার y। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার। 2 টু দি পাওয়ার y এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে আমার কি থাকলো 2 টু দি পাওয়ার y ইন্টু k ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y। তার মানে আমার কি হলো বলতো 2 টু দি পাওয়ার y ইন্টু এই পার্টটা তো হচ্ছে দেখ আমার r এর ভ্যালু, মানে r মানেই তো আমি r1 ধরেছি, মানে r1 এটা ইনিশিয়াল ছিল, বোঝা গেছে, এটা ইনিশিয়াল। তাহলে আমি কি পেলাম বলতো R2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y ইন্টু r, বুঝলি? বুঝেছিস? R2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y ইন্টু r1, বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক আছে, এটা আমার কাছে দেওয়া আছে আর এটা আমি নিজে বার করে নিলাম R2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y ইন্টু r1, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে R2 এর জায়গায় আমি ভ্যালুটা বসাচ্ছি কি r1/4, তাহলে বসালাম R2 এর জায়গায় কত বসাচ্ছি r1/4, আর ওদিকে আছে আমার 2 টু দি পাওয়ার y ইন্টু r1, r1 গেল কেটে, y এর ভ্যালু কত আসছে বার কর দেখি। বুঝলি কি করলাম, বুঝেছিস? ইনিশিয়াল রেট ছিল ওটা, আমি নতুন রেটটাতে বি এর কনসেন্ট্রেশন ডাবল করলাম, যার ফলে রেট হয়ে গেল হচ্ছে কি আমার নতুন রেটটা R2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y ইন্টু r1। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে R2 ইকুয়ালস টু 1/4 ইন্টু r1, তার মানে আমি কম্পেয়ার করে কি দেখলাম r1/4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y ইন্টু r1, r1 গেল কেটে, তাহলে y এর ভ্যালু কত আসছে, কত আসছে এবার অঙ্ক কর, y এর ভ্যালু কত আসছে বাকিদের? এই অঙ্কে যদি আটকায় তাহলে নিজেকে প্রশ্ন কর যে বাড়িতে কি করছিস। কত আসলো y এর ভ্যালু? -2 এক্স্যাক্টলি। কিভাবে হলো 1/4 মানে কি 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে কি 2 টু দি পাওয়ার -2, তাহলে 2 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার y, দেয়ারফর y ইকুয়ালস টু আমার হলো -2, বোঝা গেল? তার মানে অ্যান্সার আমার বেরিয়ে গেল বি এর সাপেক্ষে ক্রম কত -2, ক্লিয়ার, বুঝেছিস? চল পরের কোশ্চেন লেখ, তাহলে বি এর সাপেক্ষে ক্রম কত হলো -2। পরের কোশ্চেন লেখ, 3 নম্বরের কোশ্চেন, এবার এগুলো 3 মার্কসের কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, লেখ একটা বিক্রিয়া লেখ, ফার্স্টে বিক্রিয়া লেখ 2NO প্লাস Cl2, 2NO প্লাস Cl2 এরো দিয়ে লেখ 2NOCl, 2NO প্লাস Cl2 এরো দিয়ে লেখ 2NOCl, 2NO প্লাস Cl2 এরো দিয়ে লিখলি 2NOCl। লেখ পরীক্ষালব্ধভাবে নিম্নের মানগুলি পাওয়া গেছে, পরীক্ষালব্ধভাবে নিম্নের মানগুলি পাওয়া গেছে, পরীক্ষালব্ধভাবে নিম্নের মানগুলি পাওয়া গেছে। কি কি মান পাওয়া গেছে? 4টে কলাম হবে, বেসিক্যালি 4টে কলাম হবে। প্রথম কলামের মাথায় লেখ পরীক্ষালব্ধভাবে নিম্নের মানগুলি পাওয়া গেছে, 4টে কলাম হবে। প্রথম কলামের মাথায় লেখ সিরিয়াল নাম্বার বা এক্সপেরিমেন্ট নাম্বার, প্রথম কলামের মাথায় লেখ এক্সপেরিমেন্ট নাম্বার। সেকেন্ড কলামের মাথায় লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে NO, থার্ড ব্র্যাকেটের মধ্যে NO, তার নিচে লিখবি মোল পার লিটার, থার্ড ব্র্যাকেটের মধ্যে NO, হ্যাঁ মোল পার লিটার। সেকেন্ড কলামে লিখেছিস মানে NOর গাঢ়ত্ব মোল পার লিটারে। 3 নম্বর কলামের মাথায় লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl2, থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl2, নিচে লেখ মোল পার লিটার, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ Cl2, নিচে মোল পার লিটার। লাস্ট কলামের মাথায় লেখ, লাস্ট কলামের মাথায় লেখ হার, লাস্ট কলামের মাথায় লেখ হার, ইউনিট লেখ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। কোশ্চেনে লিখছিস, ঠিক আছে, এখনো কোশ্চেন লিখবি, বুঝতে পারলি কি বলেছি? আলাদা আলাদা গাঢ়ত্বে ভাই তুই আলাদা আলাদা হার দেখতে পাবে। অবশ্যই হার তো আমার গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করছে না, তার মানে ওই তো দেখ আর ইকুয়ালস টু কে ইন্টু গাঢ়ত্বের, তোকে বলেছি এক্সপেরিমেন্ট নাম্বার, তারপরে NO, তারপর হচ্ছে Cl2, তারপর হচ্ছে Cl2, তারপর হচ্ছে তুই রেট, এই তুই লিখেছিস। চল লেখ একসাথে ভ্যালুগুলো লেখ। এক্সপেরিমেন্ট 1 NO-তে লিখবি 0.01, Cl2 লিখবি 0.02, রেট লিখবি 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এক্সপেরিমেন্ট নাম্বার 2 NO হচ্ছে 0.03, Cl2 হচ্ছে 0.02, রেট হচ্ছে কত 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এক্সপেরিমেন্ট নাম্বার 3 NO হচ্ছে 0.03, Cl2 হচ্ছে 0.04, রেট হচ্ছে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
লেখা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন লেখ, 1 নম্বর প্রশ্ন লেখ, বিক্রিয়াটির হার নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন, বিক্রিয়াটির হার নির্ণয় করো। সেকেন্ড প্রশ্ন, বিক্রিয়াটির হার সমীকরণ লেখো। সেকেন্ড প্রশ্ন, বিক্রিয়াটির হার সমীকরণ লেখো। 3 নম্বর প্রশ্ন, বিক্রিয়াটির হার ধ্রুবক এর মান গণনা করো। বিক্রিয়াটির হার ধ্রুবকের মান গণনা করো। বিক্রিয়াটির হার ধ্রুবকের মান গণনা করো। বিক্রিয়াটির হার ধ্রুবকের মান গণনা করো। লিখেছিস? বিক্রিয়াটির হার ধ্রুবকের মান গণনা করো। 3 নাম্বার আছে টোটাল অঙ্কটাতে, 3 নাম্বার আছে, 3 নাম্বারের অঙ্ক এগুলো। ক্লিয়ার? বোঝা গেছে? 2-3 মিনিট ভাব তো দেখি কি বলেছে, কিভাবে করতে পারিস, চেষ্টা কর একটু, ভাব একটু। হ্যাঁ, হার মানে আর এর ভ্যালু। চেষ্টা কর দেখি 1 মিনিট। বিক্রিয়ার হার চেষ্টা কর একটু, তারপরে বলছি।
হচ্ছে কিছুভাবে? আচ্ছা দেখ, এই কোশ্চেন মানে বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। 3 নম্বরের কোশ্চেন, ঠান্ডা মাথায় দেখ। চল আমি ধরে নিলাম একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশন কোনো কাজেরই না, তোকে একটা ইকুয়েশন দেওয়া আছে, চল লেখ। ধরি বিক্রিয়াক্রম এনোর সাপেক্ষে এক্স, ধরি বিক্রিয়াক্রম এনোর সাপেক্ষে এক্স এবং Cl2 সাপেক্ষে ওয়াই, ধরি বিক্রিয়াক্রম এনোর সাপেক্ষে এক্স এবং Cl2 সাপেক্ষে ওয়াই। ঠান্ডা মাথায় ভালো করে বুঝে বুঝে করবি। এত অবধি ছিল হচ্ছে আমার কেমিস্ট্রি, এইবারে সব পুরো ম্যাথামেটিক্স ঢুকে যাবে। আর একটা লাইন কেমিস্ট্রি আছে। ধরি বিক্রিয়ার ক্রম হচ্ছে এনোর সাপেক্ষে এক্স এবং Cl2 সাপেক্ষে ওয়াই। সুতরাং লেখ, সুতরাং হার সমীকরণ, সুতরাং হার সমীকরণ, সুতরাং হার সমীকরণ কি হবে তাহলে? হার সমীকরণটা কি হবে বল? আর ইকুয়ালস টু কে ইন্টু এনও টু দি পাওয়ার এক্স Cl2 টু দি পাওয়ার ওয়াই। এইটা কিন্তু তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার নয় ভাই, তোকে 2 নম্বর কোশ্চেন অ্যান্সার বলেছে হার সমীকরণ, তুই এক্স ওয়াই দিয়ে লিখবি নাকি? অবভিয়াসলি আমি এক্স ওয়াই এর ভ্যালু নাম্বার করলে কি করে হবে? তার মানে আমার ফার্স্ট কাজ হবে কি বলতো? এক্স ওয়াই এর ভ্যালু বার করা। এক্স ওয়াই এর ভ্যালু বার করলে আমি অর্ডারও বার করে যেতে পারবো, বুঝতে পেরেছিস? এইবারে ঠান্ডা মাথায় ভালো করে দেখ তোকে কী কী দেওয়া আছে। দেখ এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ তোকে দেওয়া আছে হচ্ছে হার, তার মানে আর এর ভ্যালু দেওয়া আছে, এনোর ভ্যালু দেওয়া আছে, Cl2 এর ভ্যালু দেওয়া আছে। তার মানে ফার্স্ট থেকে একটা ইকুয়েশন পাচ্ছি। চল একসাথে ইকুয়েশনগুলো লিখ। 1 নাম্বার ইকুয়েশন আমি কি পেলাম? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়ালস টু কে ইন্টু এনোর ভ্যালুটা কত? 0.01 টু দি পাওয়ার এক্স ইন্টু Cl2 এর ভ্যালু কত? 0.02 টু দি পাওয়ার ওয়াই। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি, বোঝা গেল? বুঝেছিস? 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন তাহলে তুই এবার তোর খাতা দেখে লিখবি, বোর্ডের দিকে তাকিয়ে নয়। 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন তাহলে তুই এবার বোর্ডের দিকে তাকিয়ে নয়, খাতা দেখে লিখবি। 2 নম্বর ইকুয়েশন তাহলে 2 নম্বর এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু কে ইন্টু 0.03 টু দি পাওয়ার এক্স ইন্টু 0.02 টু দি পাওয়ার ওয়াই। 3 নম্বর ইকুয়েশন আমি কি পাবো? 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু কে ইন্টু 0.03 টু দি পাওয়ার এক্স ইন্টু 0.04 টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখ আমি 3খানা ইকুয়েশন পেলাম, 3খানা ইকুয়েশন পেয়েছি। এবার 3টে ইকুয়েশনে খেলে তোকে বার করতে হবে এক্স আর ওয়াই এর ভ্যালু, বুঝতে পেরেছিস তো? চল ফার্স্টে কাকে বার করবি? এক্সকে বার করি। চল কীভাবে বার করবো দেখ, তুই ঠান্ডা মাথায় দেখ, 3টে ইকুয়েশন আছে তোর কাছে, তাহলে আমার যদি এক্সের ভ্যালু বার করতে হয় তাহলে আমার ওয়াইটাকে তো সরাতে হবে আগেই। তো ওয়াইকে কীভাবে সরাবো? ভালো করে দেখ, 2খানা ইকুয়েশনকে নিই যেখানে আমার ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। কোথায় আছে? ভালো করে দেখ, 1 নাম্বার আর 2 নাম্বার। দেখ 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ যদি আমি করি, 2 নাম্বারকে যদি আমি 1 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে আমার এই টার্মটা যাবে কেটে, কে আর কেউ যাবে কেটে। বুঝতে পেরেছিস তো কেন করছি ভাই? ম্যাথ সিম্পল। তুই যদি এবার ম্যাথসেও ফাঁকি দিয়ে থাকিস তাহলে আমার কিছু করার নেই। তাহলে 2কে আমি 1 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে 2কে আমি 1 দিয়ে ভাগ করলাম। বাড়ি গিয়ে যেন মুখস্থ করবি না যে ভাই 2কে 1 দিয়ে ভাগ করে পাই এক্স, এটা কোনো কথা হলো? আমি দেখতে পাচ্ছি ভাই 2কে 1 দিয়ে ভাগ করলে আমার কী হবে? ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে এই টার্মটা কেটে গেল, পড়ে থাকলো কী বলতো তাহলে? 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়ালস টু কে কে গেছে কেটে, তার মানে 0.03 ডিভাইডেড বাই 0.01। দেখ হোল টু দি পাওয়ার এক্স, স্বাভাবিকভাবেই কোনো অসুবিধার কিছু নেই, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি, 2 ভাগ 1 আমি করে এটা পেলাম। সিম্পল ম্যাথামেটিক্স। তাহলে বল এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে বার কর দেখি। ক্যালকুলেটার ইউজ করবি না, মুখে মুখে কর, খাতায় কলমে কর, ক্যালকুলেটার ইউজ করবি না এখন। কত আসছে এক্সের ভ্যালু বার কর। টু, তাই তো? বাকিদের এসছে? কি আসছে বাকিদের?
হয়েছে? কাটাকুটি ভাই তুই করলি, এদিকে আমার আসলো 3 টু দি পাওয়ার এক্স, আর এদিকে আসবে হচ্ছে আমার 9, সোজা কথা। এবার কাটাকুটি তুই করবি, 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স, দেয়ারফর এক্স ইকুয়ালস টু আসলে হচ্ছে আমার 2। তাহলে আমি ফার্স্ট কোশ্চেনে বললাম এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে? তাহলে এনোর সাপেক্ষে আমি পেয়ে গেছি হচ্ছে এক্সের ভ্যালু 2। এই অঙ্ক আমি তোকে শেখাবো না, সরি। তাহলে এক্সের ভ্যালু আমার আসলে 2। ওয়াই এর ভ্যালু এবার বার করি। তাহলে ওয়াই এর ভ্যালু বার করতে গেলে কী করতে হবে? আমাকে এক্স এক্স কাটতে হবে। তাহলে কী করলাম বলতো? ওয়াই এর ভ্যালু বার করতে হবে, 3কে আমি 2 দিয়ে ভাগ করি। তাহলে চল তুই ভাগ কর, 3কে 2 দিয়ে ভাগ কর, করে বার কর ওয়াই এর ভ্যালু কত আসছে। আমি আর করবো না, 3কে তুই ভাগ কর 2 দিয়ে, ওয়াই এর ভ্যালু কত আসছে। 3কে 2 দিয়ে ভাগ কর, করে ওয়াই এর ভ্যালু কত আসছে বলবি, আমি বসাবো জাস্ট। ওয়ান, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালু আসলো 1। কীভাবে হলো আমি আর দেখাবো না ভাই, এটা অঙ্ক তুই করবি। ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তার মানে আমার এবার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, তার মানে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। তার মানে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার লেখ। কী ছিল কোশ্চেন নাম্বার 1টা? বিক্রিয়ার ক্রম কত? তাহলে কত হবে বিক্রিয়ার ক্রম? কত হবে? 3, এক্স্যাক্টলি 2 + 1 3, ঠিক আছে? এনোর সাপেক্ষে আমার ক্রম এসছে 2, আর Cl2 সাপেক্ষে এসছে 1, তার মানে বিক্রিয়ার ক্রম হতে হবে, লেখ অ্যান্সার লেখ। বিক্রিয়ার ক্রম ইকুয়ালস টু 2 + 1 ইকুয়ালস টু 3। বিক্রিয়া ক্রম হচ্ছে আমার কত? 2 + 1 ইকুয়ালস টু 3, বুঝলি? বিক্রিয়া ক্রম ইকুয়ালস টু আমার কত হচ্ছে? 2 + 1 ইকুয়ালস টু 3। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি বলেছিল? সেকেন্ড কোশ্চেনটা কি বলেছিল? হার সমীকরণ, তাই তো? তাহলে হার সমীকরণটা কি হবে? আচ্ছা লেখ, বিক্রিয়ার হার সমীকরণ কি লিখবো? আর ইকুয়ালস টু কে ইন্টু এনও টু দি পাওয়ার 2 Cl2 টু দি পাওয়ার 1। না, কে এর ভ্যালু বসাতে হবে না হার সমীকরণ, ঠিক আছে? বিক্রিয়ার হার সমীকরণ হলো আর ইকুয়ালস টু কে ইন্টু এটা হচ্ছে হার সমীকরণ, ঠিক আছে? অর্ডার বসালে হবে, কে এর ভ্যালু লাগবে না তখন, ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেন দেখ এবার কি বলেছে? হার ধ্রুবক, তাই তো? তার মানে কে এর ভ্যালু এইবারে বার করতে বলেছে। আচ্ছা কিভাবে করব? দেখ, কে এর মান বার করতে হবে। তো এই 3টে ইকুয়েশন আমার কাছে আছে, আমার কে এর ভ্যালু দরকার। আমি তো এক্স ওয়াই অলরেডি পেয়ে গেছি। তুই যে কোনো একটা ইকুয়েশন তোল, এক্স এর জায়গায় 2 বসা, ওয়াই এর জায়গায় 1 বসা, দিয়ে এবার এখান থেকে কে এর মান বার কর। তোর কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট করবি, ঠিক আছে? 2.4 × 10⁻⁻⁴, তাহলে বল কত আসছে, বল। ক্যালকুলেটর না, কর, বার কর, বার কর কত আসছে। এটা ক্যালকুলেটরও লাগবে না, মুখে মুখে হবে। তাদের কাছে ক্যালকুলেটর নেই, হাতে কলমে কর। কত আসছে কে এর ভ্যালু? এইটটি হবে না, 80 হবে না, 80 তো হওয়ার কোনো চান্স, 80 তো হওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। 0.8 পাচ্ছিস কোথায়? 0.8 তো যাচ্ছে বলে মনে হচ্ছে না। একশো কুড়ি হবে, 120 দেখছি 120 হয় কিনা। 6 × 10⁻⁴, 6 ইন্টু তো হবেই না। এই তো 5 জনের আলাদা আলাদা 5টা ভ্যালু এসছে, এটাই তো চাই। একটা অঙ্ক, একটা ক্যালকুলেশন, 5 জনের 5টা ভ্যালু আসবে। অলরেডি 3টে ভ্যালু আলাদা এসছে, ঠিক আছে? চলো এই অঙ্ক হবে মুখে মুখে। তাহলে আমি কে এর ভ্যালু বার করছি, কিভাবে করছি? কে ইকুয়ালস আমি ফার্স্ট ইকুয়েশন নিয়েছি, কে ইকুয়ালস আমার হবে কি 2.4 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই
0.01 স্কোয়ার তার মানে 10 টু দি পাওয়ার -4, 0.01 স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার -4 গেল কেটে 10 টু দি পাওয়ার -4, আর পরে আছে কি 0.02 তার মানে 2 × 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে 2 × 10 টু দি পাওয়ার -2, এটা কত যাচ্ছে ভাই, পয়েন্ট আমি উপরে নিয়ে চলে যাচ্ছি 10 টু দি পাওয়ার, আমি তো আমার মতন ক্যালকুলেশন করছি, 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 1 হলো মানে 10 240 120 হবে হচ্ছে আমার অ্যান্সার, তাই তো বুঝতে পেরেছিস তো? এটা দিয়ে কাটলাম ভাই 2, এটা হলো 1.2 × 10 টু দি পাওয়ার 2 তার মানে হচ্ছে 120, এটা আমার শুধুমাত্র অ্যান্সার লিখে হাফ নাম্বার পাবো, কেন ইউনিট লিখতে হবে, তাহলে কে বল এখানে কি হবে ইউনিট কে? ভেবে চিন্তে বল, তার কারণ ভাবনা চিন্তা করাটা আমার ক্লাস 12 এর স্টুডেন্ট হিসেবে আমার উচিত মনে হয়। তাহলে রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে, কিভাবে লিখবো রেট কনস্ট্যান্টের ইউনিট, কিছুক্ষণ আগে শিখেছি আজকের ক্লাসে। এক্স্যাক্টলি, এখানে আমার কত অর্ডার রিঅ্যাকশন, এটা 3 অর্ডার রিঅ্যাকশন, থার্ড অর্ডার রিঅ্যাকশন। থার্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য আমার কে এর ইউনিট কি হয় আজকেই শিখেছি, মোল টু দি পাওয়ার 1 - n, তার মানে মোল টু দি পাওয়ার 1 - 3, তার মানে মোল টু দি পাওয়ার -2, তাহলে লেখ অ্যান্সার লেখ মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, বোঝা গেছে? তাহলে এই অ্যান্সারটা না লিখলে আমি হাফ নাম্বার পাবো না। যাই হোক, চলো এবার বই বার কর, কেমিক্যাল কাইনেটিক্সের বই বার কর, বইয়ের মধ্যে আবার বই থেকে মার্ক করবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এই কোশ্চেনগুলো আসে, কোন কোশ্চেন, হাড়ের সংজ্ঞা, অর্ডারের সংজ্ঞা, কি কি না থাকে বুঝতে পারলাম না। এক থাকবেই, এক থাকবেই, দুটো থাকবেই। চল বার কর কেমিক্যাল কাইনেটিক্স, কত নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, রাসায়নিক গতিবিদ্যা। বার করেছিস রাসায়নিক গতিবিদ্যা? আচ্ছা, রাসায়নিক গতিবিদ্যার মধ্যে ফার্স্ট পেজে, আচ্ছা 4.2.1 4.2.1 এগুলো মার্ক করতে হবে না, দেখ এগুলো আজকের ক্লাসে পড়েছি সবার শুরুতে, ঠিক আছে দেখতে পাচ্ছিস তো। 4.2.1 চলে যা, বিক্রিয়া হারের উপস্থাপনা, এগুলো আমি পড়েছি, আর এগুলো মার্ক করাচ্ছি না, এগুলোকে মার্ক করবো না কিছু। 4.2.1 দেখতে পাচ্ছি, এগুলো পড়েছি। আচ্ছা, যেটা লাগবে যে 4.2.2 গড় বিক্রিয়া হার, সংজ্ঞা মার্ক কর, অ্যাভারেজ রেট সংজ্ঞা, গড় বিক্রিয়া হারের সংজ্ঞা, ঠিক আছে। তারপরেই দেখ আছে ওই গ্রাফ তোকে পড়তে হবে না, তারপরে চলে যাবি হচ্ছে কোথায়, তাৎক্ষণিক বিক্রিয়া হার, দেখতে পাচ্ছিস তো তাৎক্ষণিক, এইসব ডেরিভেশন কিচ্ছু লাগবে না, একটু ভয় পাইয়ে দেওয়ার জন্য তোকে আছে বইয়ের মধ্যে। তাৎক্ষণিক বিক্রিয়া হার, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, সংজ্ঞাটা পড়তে হবে তাই বলে। তারপরে এইসব এক্সপ্রেশন আমি তুই পড়েছি। 4.2.3 দেখ বিক্রিয়া হারের একক, দেখতে পাচ্ছিস তো, পড়লাম যদিও। 2.3 বিক্রিয়া হারের একক। আচ্ছা, তারপরে দেখ গাণিতিক উদাহরণ আছে অনেকগুলো, বাড়িতে না দেখে প্র্যাকটিস করিস একটু, সোজা সোজা সব কটাই আজকে ক্লাসে করেছি, বাড়িতে না দেখে চেষ্টা করবি। দেন হচ্ছে 4.3 দেখ রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, দেখতে পাচ্ছিস তো 4.3 ছক আছে। আচ্ছা, এইবারে এর মধ্যে কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট, তোকে পড়তে হবে কার কার উপর বিক্রিয়া হার ডিপেন্ড করে, কোনগুলো পড়বি। দেখ বিষয়ের মধ্যে 5টা লেখা আছে, 1 নাম্বার মার্ক কর বিক্রিয়কের গাঢ়ত্ব, যেটা ব্যাখ্যা পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি কতটা পড়বি। বিষয় 1 নাম্বার মার্ক কর বিক্রিয়কের গাঢ়ত্ব। আচ্ছা, এবার ব্যাখ্যার মধ্যে চলে যা, যেটুকু বলছো ওটুকু মার্ক কর। কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, এই জন্য বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার গতি সবচেয়ে বেশি হয়, কিন্তু সময়ের সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার গতিও হ্রাস পায়, বেস্ট, এটাই এনাফ ফার্স্ট লাইনটা, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার উষ্ণতা আছে তো, 3 নাম্বার উষ্ণতা, ওর মধ্যে দেখ ফার্স্ট লাইনটা, প্রায় সব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির ফলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসের ফলে বিক্রিয়ার গতি হ্রাস হয়, ব্যাস এইটুকুই। 5 নাম্বার অনুঘটকের উপস্থিতি, অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, ব্যাস ঠিক আছে, হয়েছে। আচ্ছা,
4.4.1 দেখ ভর ক্রিয়ার সূত্র দেখতে পাচ্ছিস তো? ওই ভর ক্রিয়ার সূত্রটা যেটা আছে, সূত্রটা তোকে আবার পড়তে হবে। ক্লাস 11এই ছিল এই জিনিসটা, ছিল না ভর ক্রিয়ার সূত্র, ওটা আবার আছে। এটা 2022 উচ্চ মাধ্যমিকে কিন্তু এসছে, ভর ক্রিয়ার সূত্র লেখো, ঠিক আছে? মার্ক করেছিস? ওকে, তারপরে যাবি কোথায়? তারপরে যাবি হচ্ছে 4.4.2 4.4.2 এর মধ্যে ওই দেখ কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার বা সমীকরণ বা গতিসূত্র দেখতে পাচ্ছিস? এ নিয়ে ওগুলো তো পড়তে পারে, জাস্ট দেখবি। এই এগুলোই আজকে করছিলাম, বুঝতে পারছিস তো কীভাবে আমি কি লিখবো? এর মধ্যে দেখ সবটাই লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট তোকে কিছু মুখস্থ করতে হবে না, দেখার জন্য জাস্ট বললাম। তোকে পড়তে হবে হচ্ছে 4.5-এ চলে যা, হার ধ্রুবকের সংজ্ঞা। হার ধ্রুবকের সংজ্ঞা দেখা যাচ্ছে, হার ধ্রুবকের সংজ্ঞা, বৈশিষ্ট্য 1-2 পড়বি যেটা ভালো লাগবে। 4.6 রাসায়নিক বিক্রিয়ার ক্রম, সংজ্ঞা মারাত্মক ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে, রাসায়নিক বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝো? ওই যেটা আমি সিম্পল ভাষায় লিখেছিলাম না অর্ডার, ওটাকে সব লেখা আছে। রাসায়নিক ওই বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়কের সবকে বিক্রিয়াটির ক্রম, ঠিক আছে? এটা মার্ক করলি, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝো? পরের দিনে কিন্তু শনিবারে পরীক্ষা আছে, মনে আছে তো? আচ্ছা, তারপরে তুই কোথায় চলে যাবি? চলে যাবি হচ্ছে আচ্ছা, দেখ তো কোথায় দেখা যাচ্ছে বিভিন্ন ক্রম সম্পন্ন বিক্রিয়ার কয়েকটি উদাহরণ দেখা যাচ্ছে। ওই শূন্যক্রম বিক্রিয়ার একটা উদাহরণ, যে উদাহরণটা তোর ভালো লাগবে, উদাহরণ আর বিক্রিয়া হার, ঠিক আছে? ছকের মধ্যে আছে পাশাপাশি সব। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার যে কোনো একটা উদাহরণ আর বিক্রিয়ার হার সমীকরণ দেখতে পাচ্ছিস, পাশাপাশি সব পর্বত দেওয়া আছে। তাহলে শূন্যক্রমের একটা পেয়েছিস খুঁজে। তারপর হচ্ছে দেখা আছে প্রথম ক্রমের, দেখা যাচ্ছে প্রথম ক্রমের যে কোনো একটা সমীকরণ আর হচ্ছে হার সমীকরণ পেয়েছিস খুঁজে। তারপরে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, যে কোনো একটা সমীকরণ আর হার সমীকরণ পাচ্ছিস তো খুঁজে নাকি? প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম। তারপরে চলে যাবে হচ্ছে তৃতীয় ক্রম, প্রত্যেকটা একটা করে। লাস্ট হচ্ছে ভগ্নাংশ ক্রম, ভগ্নাংশ ক্রম যেটা ইচ্ছা পড়বি, হয়েছে? আচ্ছা, তারপরে দেখ 4.7 হার ধ্রুবকের একক। এটা আমি এখান থেকে কিছু মার্ক করবো না, আমি তো এখানে কিছুক্ষণ আগেই ক্লাসে করেছি, এন ক্রম বিক্রিয়ার করে বার করেছে এখানে, ঠিক আছে? একই ব্যাপার, বোঝা গেছে? আচ্ছা, পেয়েছিস তো? তারপরে দেখ গাণিতিক উদাহরণের 1 নাম্বার, এই 1 নাম্বারটাই আমি তো এতক্ষণ করলাম মনে হয়। গাণিতিক উদাহরণের 1 নাম্বারটা দেখতে পাচ্ছিস, NO + Cl2 2NOCl, এটাই আমি তো এতক্ষণ করেছি, ওকে? হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন পড়বি একইভাবে অঙ্ক করবি। 2 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক করবি। 3 নম্বরের অঙ্ক তো আমি তুই করলাম কিছুক্ষণ আগে 3 নাম্বারটা, ঠিক আছে? 4 নম্বরের অঙ্ক করবি, 4 নম্বরটা তুই করবি, ঠিক আছে? না দেখে 8 নাম্বার চলে যা, 8 নাম্বার। 8 নাম্বারের মধ্যে তুই একইভাবে পড়বি বাড়ি গিয়ে। 8 নাম্বারটা কে এর ভ্যালু দেওয়া আছে, ইউনিট বার করতে বলেছে তো, ক্রম বার করতে বলেছে, তাই তো? 8 নাম্বার করলি। তারপরে চলে যা 12 নাম্বার। আচ্ছা, অন্তর্কলিত হার সমীকরণ এখন অবধি হয়নি, ওটা পারবি না করতে। এনিওয়েজ চল 4.8.1 দেখ মৌলিক বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া, ডেফিনেশন আছে, মার্ক করলি। জটিল বিক্রিয়া, হ্যাঁ সোজা এগুলো, মৌলিক বিক্রিয়া মানে একটা স্টেপে যা হচ্ছে তাই লেখা আছে, একটা সংজ্ঞা একটা উদাহরণ। জটিল বিক্রিয়ার সংজ্ঞা দেখতে পাচ্ছিস 4.8.2, জটিল বিক্রিয়া দেখা যাচ্ছে, পেয়েছিস দেখতে? ফোর 4.9-এ দেখা আছে। তারপরে কি আণবিকতা আছে? কত আছে আণবিকতা? 4.10 আণবিকতার সংজ্ঞা মার্ক কর, মারাত্মক ইম্পর্টেন্ট। 4.9-10-এ আণবিকতার, মানে তোদের বইতে আণবিকতা যেখানে আছে বার কর, আণবিকতার সংজ্ঞা পাওয়া গেছে আণবিকতা। আচ্ছা, তারপরে হচ্ছে আণবিকতার সংজ্ঞার পরে একটা সবুজ বক্স আছে না, বক্সের মধ্যে কী লেখা আছে বলতে? বিক্রিয়ার আণবিকতা সর্বদা পূর্ণ সংখ্যা হয়। হ্যাঁ, তারপরে আরও একটা বক্স আছে না,
বিক্রিয়ক কণাগুলির সংখ্যা বাড়তে থাকলে কণাগুলির একই সঙ্গে পারস্পরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়তে থাকে কমতে থাকে। দুটি কণার ক্ষেত্রে এই সম্ভাবনা যা তিনটি কণার ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেক কম হয়। তাই ত্রিআণবিক মৌলিক বিক্রিয়ার সংখ্যা খুবই কম। এই কারণে তিনের অধিক আণবিকতা বিশিষ্ট মৌলিক বিক্রিয়া প্রায় নেই বললেই চলে। এখান থেকে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, তিনের অধিক আণবিকতা বিশিষ্ট মৌলিক বিক্রিয়া প্রায় নেই বললেই চলে। কেন? ওটা পড়লে বুঝে যাবি একটা লাইন, ঠিক আছে? তারপরেই দেখ লেখা আছে না, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন। ওই প্যারাটা মার্ক কর, ব্যাখ্যা আছে, শুধু প্রথম প্যারাটা লিখলেই হবে। বুঝতে পারলি তো? প্রতিটি জটিল বিক্রিয়া একাধিক ধাপের মাধ্যমে সংগঠিত হয়। প্রতিটি ধাপ একটি মৌলিক বিক্রিয়া নির্দেশ করে। জটিল বিক্রিয়ার অন্তর্গত কোনো একটি ধাপের আণবিকতার মান হয়েছে এটা, ঠিক আছে? এটা মার্ক করলি, ওকে? এটা কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, বিক্রিয়ার ক্রম ও আণবিকতার পার্থক্য। দেখতে পাচ্ছিস ক্রম আর আণবিকতার পার্থক্য, তারপরে আছে যে তিন, কোনটা? জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন, হ্যাঁ মানে ব্যাখ্যা যে কোনো একটা, ঠিক আছে? দোকান আছে তো, যে কোনো একটা পড়বি। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন যে কোনো একটা হয়েছে। তারপরে দেখ বিক্রিয়ার ক্রম ও আণবিকতার পার্থক্য, দেখতে পাচ্ছিস? তিন চারটে যেটা ইচ্ছা পড়বি, সংজ্ঞাটা পড়বি, একটা হয়ে যাবে। সংজ্ঞা তো আগেই পড়েছিস। মান দিয়ে একটা হয়ে যাবে, ঠিক আছে? আর প্রকৃতি দিয়ে একটা হয়ে যাবে, বা ওই সংজ্ঞার মান দিয়ে একটা এনাফ, দুটো হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে, তারপরে কিছু না, আজকে এত অবধি। দেখা হচ্ছে আমাদের শনিবার, পরীক্ষা হবে কিন্তু শনিবার, ওকে? সিলেবাস জানিস, লেখা আছে গ্রুপে, পরীক্ষা হবে, তারপরে স্টার্ট হবে হচ্ছে, বলতে পারছি না ভাই এখন। হ্যাঁ